সেমি মডাল অক্সিলারি ভার্ব বা কোয়াজি মডাল, সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক আর কোয়াজি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। যেগুলো মডাল অক্সিলারি ভার্বের মতো আচরণ করে, তবে কিছু ক্ষেত্রে সাধারণ ভার্বের বৈশিষ্ট্য, আপনার কাছে যে বইটা রয়েছে দেখবেন বইটা আর এটা হুবহু কিন্তু মিলে যাচ্ছে একইভাবে। ওখানে যা চ্যাপ্টার 20-তে এখানেও কিন্তু আমি তাই আপনাকে পড়াচ্ছি, আপনার যাতে এটা সুবিধা হয়, আপনি যাতে বইটা থেকেও এটা পরবর্তীতে দেখতে পারেন। আপনি যেটা আমাকে ইনফর্ম করছিলেন যে স্যার আপনি এইভাবে নিলে আমার সুবিধা হয়, সেভাবে আমি আগাচ্ছি। তো বলা হচ্ছে এদের প্রধানত ব্যবহার করা হয় মতামত চাওয়ার ক্ষেত্রে, অনুমতি, বাধ্যবাধকতা, সম্ভাবনা, ইচ্ছা। দেখবেন এগুলা কিন্তু আমরা এগুলা ছাড়া কথা বলতে পারি না, কোনো কিছু লিখতে পারি না। কারো মতামত যখন নিতে হয়, অনুমতি নিতে হয়, বাধ্যবাধকতা থাকে, সম্ভাবনা থাকে, ইচ্ছা থাকে, তখন কিন্তু আমরা সেমি মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করি। একটা হচ্ছে মডাল অক্সিলারি, ওইটা আলাদা পার্ট, আর এটা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। সেমি মডাল ভার্বস গুলা কেমন হয়? সেমি মডাল অক্সিলারি ভার্বস গুলা হয় নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, ইউজ টু। এই যে নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, ইউজ টু, আমরা এখন একটু বিশ্লেষণ দেখব। যেমন ওকে, যেমন এখানে বলা হচ্ছে যে নিড টু এর ব্যবহার যখন কোনো প্রয়োজন বা বাধ্যবাধকতা থাকে। যেমন আমার সেখানে যাওয়া দরকার, আপনি মনে মনে এখন বলতে চাচ্ছেন যে আমার সেখানে যাওয়া দরকার। কিভাবে বলবো? আই নিড টু গো দেয়ার। আমাদের সেখানে যাওয়া দরকার, উই নিড টু গো দেয়ার। আর নেগেটিভে যখন করব, তখন ওই যে নিড, এই নিড এর পরে একটা নট বসাবো। মনে রাখবেন মডাল অক্সিলারি বা সেমি মডাল অক্সিলারি ভার্বের পরে নট বসানো যায়। যেমন আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আমি ভাত খেতে পারি না, আই ক্যান নট ইট রাইস। তো বলছে আমাদের সেখানে যাওয়া দরকার, উই নিড টু গো দেয়ার। আর আমাদের সেখানে যাওয়া দরকার না, উই নিড নট টু গো দেয়ার। উই নিড নট টু গো দেয়ার। অথবা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি আসে? আই ইট রাইস, আমি ভাত খাই। আর আমি ভাত খাই না, তখন কি হবে? আই ডোন্ট ইট রাইস, আই ডু নট ইট রাইস। এখানেও দুই ভাবে করা যায়, নিয়মটা দুই ভাবে করা যায়। আমি, আমাদের সেখানে যাওয়া দরকার না, উই নিড নট টু গো দেয়ার। আর আমাদের সেখানে যাওয়া দরকার না, এটা ওই অক্সিলারি ভার্ব এনে করা যায়, উই ডোন্ট নিড টু গো দেয়ার। তো আমরা এটা বেশি পারফেক্ট মনে করব প্রথমটা, উই নিড নট টু গো দেয়ার। এরপরে দেখবো আমরা ডেয়ার টু। ডেয়ার টু অর্থ সাহস বা চ্যালেঞ্জ প্রকাশে ব্যবহার করা হয়। মনে রাখতে হবে এগুলো, নিড টু মানে প্রয়োজন, দরকার বা আবশ্যক, আর ডেয়ার টু এর অর্থ হচ্ছে সাহস বা চ্যালেঞ্জ প্রকাশে ব্যবহৃত হয়। ডেয়ার টু সাহস বা চ্যালেঞ্জ প্রকাশে ব্যবহার করা হয় ডেয়ার টু। যেমন পজিটিভ, উই ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। বলা হচ্ছে উই ডেয়ার্স টু স্পিক, হি ডেয়ার্স টু স্পিক, তার কথা বলার প্রয়োজন পড়ে বা সে সাহস করে, দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। এর বাংলা অর্থ টোটালি দাঁড়ায় সে কঠিন পরিস্থিতিতেও সত্য বলার সাহস করে। আপনি এই ধরনের বাক্যগুলা সেমি মডাল অক্সিলারি ব্যবহার না করে কিন্তু বলা যায় না। হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ ইন ইভেন, দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন, সে কঠিন পরিস্থিতিতেও সত্য বলার সাহস রাখে। নেগেটিভ কি হবে? হি ডেয়ার্স নট টু, এই ডেয়ার এর পরে নট বসাতে হবে। মনে রাখবেন খুব ইজি একটা নিয়ম, এই যে ডেয়ার রয়েছে, এই ডেয়ার এর পরে শুধু আমরা একটা নট বসাবো। হি ডেয়ার্স নট টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। বাদ বাকি সবই কিন্তু একই থাকবে। এইবার দেখবো হ্যাভ টু। দেখেন হ্যাভ টু এর অর্থ হচ্ছে বাধ্যবাধকতা বা কর্তব্য। এটা বেশি ভালো হয়, বাধ্যবাধকতা বা কর্তব্য প্রকাশের। যেমন আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। এই দেখেন বাই টুমরো, নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বসে। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো, আমাকে আগামী কালকের মধ্যেই এই কাজটি শেষ করতে হবে। আই হ্যাভ টু গো টু ঢাকা, এর অর্থ কি বুঝায়? আমাকে ঢাকায় যেতে হবে, একটা বাধ্যবাধকতা বা আমার একটা কর্তব্য রয়েছে। আই হ্যাভ টু গো টু ঢাকা, আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো, এইভাবে। আর যখন এটা নেগেটিভ করবেন তখন কি হবে? আই হ্যাভ নট টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। এখানে দেখেন এই সাবজেক্ট আপনি উঠাই দিতে পারেন। যদি বলা হচ্ছে, এই যে বাক্যটা দেখি, আমাকে কালকের মধ্যে এই কাজটা শেষ করতে হবে, যদি বলা হয় তাকে কালকের মধ্যে এই কাজটা শেষ করতে হবে, কি হবে? তখন আই এর পরিবর্তে হি, হি হ্যাজ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। যদি বলা হয় তাদেরকে আগামী কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে, দে হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। দেখেছেন তাহলে এখানে কি হলো? আই হচ্ছে হ্যাভ টু, হি হচ্ছে হ্যাজ টু, আবার দে হলে হ্যাভ টু। এখানে আপনি সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন। যদি বলা হয় তাদেরকে গতকাল এই কাজটি শেষ করতে হয়েছিল, নিয়ম কিন্তু আপনাকে এই হ্যাভ টু, যদি পাস্ট টেন্স হয় তখন হ্যাড টু ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যে বিষয়গুলো আপনাকে পড়াচ্ছি, এগুলো দেখবেন
সব কিন্তু আপনি জানেন, বুঝেন, তারপরও আমরা একবার এগুলো রিপিট করলে কি হবে, আমাদের এটা কিন্তু আরো বেশি ক্লিয়ার হয়ে গেল। হ্যাভ টু এর অর্থ আমরা বাংলাতে কিন্তু আপনি প্রায় এই শব্দটা ব্যবহার করেন যে আজকে আমাকে দেশে যেতেই হবে, আজকে আমাকে অফিসে যেতেই হবে, বা আমাকে যেতে হবে, কর্তব্য, আজকে আমাকে ভাত রান্না করতে হবে। তাহলে এই যে বাধ্যবাধকতা বা কর্তব্যটা, তখন হ্যাভ টু দিয়ে করব, হ্যাভ টু ব্যবহার করব। যখন সাহস বা চ্যালেঞ্জ প্রকাশ করা হয়, তখন ডেয়ার টু ব্যবহার করব। যখন সাধারণ প্রয়োজন বা বাধ্যবাধকতা থাকে একটু, তখন আমার সেখানে যাওয়া দরকার। এটা কিন্তু আপনি মনে মনে ভাবছেন যে আমার এখন সেখানে গেলে ভালো হবে, তার সঙ্গে দেখা করতে পারবো, বা আমার এই প্রয়োজনটা মিটাতে পারবো। তখন কি, উই নিড টু গো দেয়ার, আই নিড টু গো দেয়ার, হি নিড টু ইট রাইস, হি নিডস টু। অর্থাৎ এখানে কিন্তু এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো আমরা শিখলাম হচ্ছে হ্যাভ টু, এর অর্থ হচ্ছে বাধ্যবাধকতা বা কর্তব্য। এগুলো শিখে কি করবেন, আপনি প্র্যাকটিক্যালি এগুলো, যেমন আপনি যদি মনে করেন চিন্তা করতে হবে যে আমার এখন অফিসে যাওয়া দরকার, আমার এখন কাজটি শেষ করা দরকার, নিজে নিজে এখান থেকে বাক্য তৈরি করা শিখতে হবে। আমাকে কালকের মধ্যে এই কাজ শেষ করতে হবে, আমাকে কালকের মধ্যে এই কাজ শেষ করতে হবে। এইভাবে কিন্তু নিজে নিজে বাংলা বাক্য সাজাতে হবে। আবার এই নিয়ম অনুসারে এই হ্যাভ টু দিয়ে সেইগুলো ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এবার আমরা একটা দেখবো ইউজ টু, ইউএসইডি, ইউজ টু। এই ইউজ টু শব্দের অর্থ হচ্ছে অতীতকালে যখন নিয়মিত অভ্যাস হয় তখন ইউজ টু হয়। যেমন কোনো বাংলা বাক্য বলতে পারবেন অতীতকালে নিয়মিত অভ্যাস, যেমন সে ছোটবেলায় ক্রিকেট খেলতো, এখন বড় হয়ে গিয়েছে, মনে করেন আপনি আমাকে বলছেন যে স্যার, আমি যখন দেশে ছিলাম তখন আমি কিন্তু ক্রিকেট খেলতাম, আমি নিয়মিত ক্রিকেট খেলতাম। কি বললেন, আমি নিয়মিত ক্রিকেট খেলতাম। সে ফুটবল খেলতো, সে স্কুলে যেত, হুম, আমি আমি নিয়মিত একটু ডিম খাইতাম, আমি নদীতে সাঁতার কাটতাম। এই যে বাক্যগুলা, এগুলো কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করি। যেমন হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়াং। দেখছেন কত সুন্দর বাক্য, হি ইউজ টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতো। কখন খেলতো, হোয়েন হি ওয়াজ ইয়ং, যখন সে ছোট ছিল বা তার ছোট্টবেলায়। হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, আর হি ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং। সে ছোটবেলায় ক্রিকেট খেলতো না। এই যে পাস্ট টেন্সের একটা নেগেটিভ, পাস্ট ইনডেফিনিট টেন্সে কিভাবে করব, হি ডিড নট ইউজ টু। কেন এখানে ডিড নট দিব, কারণ পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ করতে গেলে কিন্তু ডিড ব্যবহার করতে হয়, ডিড নট। যেমন আমি, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এটা, এই বাক্যটাকে যখন নেগেটিভ করবো, বাংলা কি হয়, আমি ভাত খাইনি। আমি ভাত খেয়েছিলাম না, এটা কি কখনো আমরা বলি, বলি না। আমি ভাত খাইনি, তখন কি হবে, আই ডিড নট ইট রাইস, আই ডিডেন্ট ইট রাইস, আই ডিডেন্ট ডু দা ওয়ার্ক। অর্থাৎ ডিড দিলে পরবর্তী ডিডের পরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। হি ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, সে ছোটবেলায় ক্রিকেট খেলতো না। আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে, আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে, আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম। এই শব্দগুলো অর্থাৎ অতীতকালের নিয়মিত অভ্যাস বা কোনো অভ্যস্ততা বুঝালে তখন কিন্তু ইউজ টু ব্যবহার করা হয়। তখন কি ব্যবহার করা হয়, ইউজ টু ব্যবহার করা হয়। সেমি মডাল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য দেখেন, সেমি মডাল অক্সিলারি ভার্বের কিছু বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স। কেমন, মেইন ভার্বের মতো ব্যবহার করা হয়, মেইন ভার্বের মতো ব্যবহার। যেমন নিড টু বা হ্যাভ টু, এরপরে সাধারণত ভার্বের মতো ইনফিনিটিভ টু ভার্ব ব্যবহার করা যায়, যেমন আই নিড টু গো নাও। দেখেছেন সাধারণ ভার্বে যেভাবে ব্যবহার করা যায়, সেমি মডাল অক্সিলারি ভার্বকে এখানে কিন্তু ইনফিনিটিভ, মনে রাখবেন ইনফিনিটিভ কাকে বলে, টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। টু যুক্ত ভার্বকে কি বলা হয়, ইনফিনিটিভ। এর বাংলা হচ্ছে অসমাপিকা, এর বাংলাটা হচ্ছে অসমাপিকা। একটা দিন ক্লাস নিয়েছিলাম মনে আছে, জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল, এটা আবার একটা নিব। কিছু কিছু ইম্পর্টেন্ট ক্লাস আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো বলছে আই নিড টু গো নাও, এর অর্থ হচ্ছে আমার এখন যাওয়া দরকার। আই নিড টু, মডাল অক্সিলারি ভার্বের মতো ব্যবহার, তাহলে এটা এখানে কিন্তু নিড মেইন ভার্বের মতো ব্যবহার করছে, মডাল অক্সিলারি ভার্বের মতো ব্যবহার করে ডেয়ার এবং নিড। কিছু ক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্বের মতো ব্যবহার করা হয়, যেমন হি নিড নট অ্যাপোলোজাই, হি নিড নট অ্যাপোলোজাই, অর্থাৎ তার ক্ষমা করার দরকার নেই, তাকে ক্ষমা করার দরকার নেই, তাই না? তাহলে এখানে একটা জায়গায় দেখেছি মেইন ভার্বের মতো ব্যবহৃত হয়, আবার দেখছি কখনো এটা কিন্তু মডাল ভার্বের মতো ব্যবহার। টেন্স এর ব্যবহার সেমি মডাল ভার্বগুলোর সাথে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। খুব ভালো একটা কথা দেখেন, বলা হচ্ছে সেমি মডাল ভার্বগুলোর সাথে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। যেমন আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে, সেমি মডাল ভার্বগুলো বিশেষ পরিস্থিতিতে মডাল অক্সিলারি ভার্বের সাধারণ ভার্বের ভূমিকায় পালন করে। এগুলো সঠিক ব্যবহার ইংরেজি ভাষার বিভিন্ন জটিল অর্থ প্রকাশকে সহজ করে দেয়। যেমন আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে, দেখেন এই যে হ্যাভ টু না, এই হ্যাভ টু এর পরিবর্তে এখানে হ্যাড টু ব্যবহার করেছে। মেইন ভার্বের মতো ভার্ব যেমন চেঞ্জ করা যায়, আই ইট রাইস, আমি ভাত খাই, আর আমি ভাত খেয়েছিলাম, তখন কি হবে, আই এট রাইস। এখানেও তদ্রূপ তাই, আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে,
আমাকে গতকাল খুব সকাল সকাল বের হতে হয়েছিল। আই হ্যাভ টু না দিয়ে এখানে হ্যাড টু ব্যবহার করি, বলছে সেমি মডাল ভার্ব গুলোর সাথে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ টেন্সের মতো এগুলোরও কিন্তু ভার্বের ফর্ম পরিবর্তন করা যায়। এরপর আমরা দেখব ইউজ অফ এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু। এর প্রত্যেকটার ব্যবহার কিন্তু আমাদের কথা বলার জন্য খুবই সহায়ক। যদি বলা হয় রুমাকে প্রত্যহ রান্না করতে, এই বাক্যটা আপনি কিভাবে করবেন বলেন তো? এই যে এখানে দেখেন, রুমাকে প্রত্যহ রান্না করতে হয়, প্রত্যহ অর্থ ডেইলি, তাহলে কি হবে? রুমা ইজ টু কুক রাইস ডেইলি, রুমাকে প্রত্যহ ভাত রান্না করতে হয়, বা রুমা ইজ টু কুক ডেইলি, যদি রান্না করতে হয় কুক আর ভাত রান্না করতে হয়, রুমা ইজ টু কুক রাইস ডেইলি। রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়, রহিম ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। আপনি যদি বলেন, আপনি আমাকে বলে থাকেন প্রায়, স্যার আমাকে প্রচুর পরিশ্রম করতে হয় হংকং এ, তাহলে এই যে আপনি নিজে নিজে বলছেন আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, এই স্ট্রাকচারটা আমরা সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে যুক্ত হয়। ক্রিয়ার সঙ্গে কি যুক্ত হবে বলেন? তে যুক্ত হয়। এমন থাকলে সেই ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু, ইজ টু, আর টু ব্যবহার করা হয়। দেখেন, এই রুলগুলো শুধু আমরা পড়ে চলে যাব এটা হবে না, এখান থেকে বাক্য তৈরি করতে হবে। আপনি কিছু বাক্য বলতে পারবেন? এই যে নতুন ধরনের বাক্য এখানে যে তিনটা রয়েছে, রুমাকে প্রত্যহ রান্না করতে হয়, রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়, ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, এইটা না বলে আপনি বলতে পারেন আমাকে প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করতে হয়, তাকে প্রচুর পরিশ্রম করতে হয়, তাকে প্রচুর খেতে হয়, তাকে প্রচুর ডিউটি করতে হয়। আছে না, আপনাকে মনে করেন 10 ঘন্টা ডিউটি করা লাগে কি 8 ঘন্টা, তো আপনি বলতে পারেন যে স্যার আই এম টু স্টাডি হার্ড, আই এম টু ডু আওয়ার ডিউটি হার্ড, আই এম টু গো দেয়ার, আই এম টু কুক রাইস হোয়েন মাই ওয়াইফ ইজ নট মাই হোম। অর্থাৎ আমাকে রান্না করতে হয়, বা আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, আমাকে আমার নিজের কাজ করে নিতে হয়, এই যে করতে হয়, খেতে হয়, যেতে হয়, এই ধরনের বাক্যকে অর্থাৎ বলা হচ্ছে সাবজেক্ট বা কর্তাকে বর্তমান কালে, এটা কিন্তু অতীত কাল হবে না, বর্তমান কালে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে যুক্ত থাকবে, তে। রুমাকে প্রত্যহ রান্না করতে হয়, আমাকে অফিসে যেতে হয়, ক্রিয়ার সঙ্গে বাংলায় কি যুক্ত থাকবে? তে। এই তে যুক্ত থাকে যখনই, তখন আপনাকে এম টু, ইস টু, আর টু ব্যবহার করতে হবে। এই যে তিনটা মাত্র বাক্য, এখান থেকে আপনি আরো তিনটা, আরো 10টা বাক্য তৈরি করতে পারবেন। যখনই নিজে নিজে তৈরি করবেন, এই রুলটা ব্যবহার করে কথা বলবেন, দেখবেন এইখান থেকে এই জায়গাটা আপনার খুব স্ট্রং হয়ে গেল। এইটা দিয়ে আমরা কিভাবে একটু নেগেটিভ করব সেটা আমরা একটু দেখব। এরূপ বাক্য যখন না বোধক বা নেগেটিভ স্ট্রাকচার হবে, তখন কিন্তু নিম্নরূপ হবে সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু, সাবজেক্ট প্লাস, সরি, এম নট টু, ইজ নট টু, আর নট টু প্লাস ভার্বের বেস ফর্ম। রুমাকে রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস। রহিমকে অফিসে যেতে হয় না, রহিম ইজ নট টু গো টু অফিস। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয় না, স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস। দেখেন উপরে যেভাবে যা করেছি, নেগেটিভ করতে গেলে সবই ঠিক থাকবে, শুধু এই যে এম, ইজ, আর, এরপরে নট বসাতে হবে। রুমাকে রান্না করতে হয়, রুমা ইজ টু কুক রাইস ডেইলি, রুমাকে প্রত্যহ রান্না করতে হয়। আর রুমাকে প্রত্যহ রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস ডেইলি। রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়, রহিম ইজ টু গো টু অফিস এভরিডে। আর রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয় না, রহিম ইজ নট টু গো টু অফিস এভরিডে। একই জিনিস, শুধু এই যে এম টু, ইজ টু, আর টু, তো এই এম এর পরে নট, ইজ এর পরে নট, আর এর পরে নট, একটু ভালো করে খেয়াল করলেই আমরা বুঝতে পারবো। সাবজেক্ট প্লাস এম নট টু, ইজ নট টু, আর নট টু। এরূপ বাক্যে যখন প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ হয়, তখন স্ট্রাকচারটি কেমন হবে? এটা আরো সহজ। এই যে এম, ইজ, আর, এইগুলো আছে না, এইটা সবার প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট বসবে। এম, ইজ, আর প্লাস সাবজেক্ট প্লাস টু যুক্ত মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। দেখেন এটা বলি, রুমা কি, রুমা নাকি ভাত রান্না, রুমাকে কি ভাত রান্না করতে হয়, রুমাকে কি ভাত রান্না করতে হয়, রহিমকে কি অফিসে যেতে হয়। যখন এটা ইন্টারোগেটিভ করবেন, প্রশ্নবোধক, তখন ওই অ্যাম, ইজ, আর, ওই যে ভার্ব গুলা শুধু প্রথমে আনলেই হয়ে যাবে। রুমাকে কি ভাত রান্না করতে হয়, ইজ রুমা টু কুক রাইস, ইজ রুমা টু কুক রাইস, অর্থাৎ প্রথমে অ্যাম, ইজ, আর, তারপরে সাবজেক্ট, এই দেখেন অ্যাম, ইজ, আর, প্রথমে ইজ বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে রুমা, তারপরে টু যুক্ত মেইন ভার্ব, এই যে টু কুক, তারপরে হচ্ছে এক্সটেনশন রাইস। ইজ রুমা টু কুক রাইস, ইজ রহিম টু গো টু অফিস, আর স্টুডেন্টস টু স্টাডি মাস।
ছাত্রদেরকে কি পড়াশোনা, প্রচুর পড়াশোনা করতে হয়। আর স্টুডেন্টস টু স্টাডি মাস, অর্থাৎ এখানে আমরা অ্যাফার্মেটিভও শিখলাম, নেগেটিভও শিখলাম, ইন্টারোগেটিভও শিখলাম, তিনটা প্রায় একই সূত্রে গাঁথা। কেমন দেখেন, ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয় না, স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস। ছাত্রদের কি প্রচুর অধ্যয়ন করতে হয়, আর স্টুডেন্টস টু স্টাডি মাস। তাহলে কি হলো, প্রথমে যে নিয়মটা ছিল নেগেটিভ করার সময় ওই যে স্টুডেন্টস এর পরে শুধু আর নট বসিয়েছি, আর ইন্টারোগেটিভ করার সময় ওই আরটা প্রথমে এনেছি, আর স্টুডেন্টস টু স্টাডি মাস। এইবার আমরা দেখব যখন অতীত নির্দেশক থাকবে, অতীত কালের এই কথাগুলো হবে। যেমন বলা হচ্ছে আমাকে অফিসে যেতে হতো। একটা লোক, সে তার চাকরি জীবন থেকে অবসর নিয়েছে, এখন সে বসে বসে বলছে যে একটা সময় আমাকে প্রত্যহ অফিসে যেতে হতো, আমাকে ভাত রান্না করতে হতো, তোমাকে প্রচুর বই পড়তে হতো। এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব? আমাকে অফিসে যেতে হতো, আই ওয়াজ টু গো টু অফিস। আমাকে অফিসে যেতে হতো, আই ওয়াজ টু গো টু অফিস। আমাকে ভাত রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। তোমাকে প্রচুর বই পড়তে হতো, ইউ ওয়্যার টু স্টাডি মাস। কি হবে, ইউ ওয়্যার টু স্টাডি মাস, তোমাকে প্রচুর বই পড়তে হতো। হুম। আমাকে অফিসে যেতে হতো, দেখেন এখানে যদি বলতাম আমাকে অফিসে যেতে হয়, কি বলতেন, প্রেজেন্ট ফর্মে আই অ্যাম টু গো টু অফিস। আর যখন বললাম আমাকে অফিসে যেতে হতো, তখন আই ওয়াজ টু গো টু অফিস। আই ওয়াজ টু, দেখেছেন? তাহলে খুবই সহজ। এই কথাগুলোই কিন্তু আপনার প্রতিনিয়ত কাজে লাগে, হিসাব করে দেখেন। আপনি বলছেন যে এখন আপনি অবসরে নিয়েছেন, যদিও আপনি এখনো জব করছেন, তো আপনি একটা সময় যখন অবসরে যাবেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার যে জুনিয়র রয়েছে, আপনার নাতি নাতনি, তাদেরকে বলছেন যে আমাকে একটা সময়ে রেগুলার সকাল 7টার সময় অফিসে যেতে হতো। তো এইগুলো আপনি ওয়াজ টু, ওয়্যার টু ব্যবহার না করে কখনোই বলতে পারবেন না। এবং এইগুলোকে বলা হচ্ছে সেমি মোডাল অক্সিলারি ভার্ব। যেমন তোমাকে প্রচুর বই পড়তে হতো, ইউ অজ হবে না, এখানে ইউ এর পরে স্বাভাবিক নিয়মে আমরা জানি ওয়্যার বসে। তাহলে তোমাকে প্রচুর বই পড়তে হতো, ইউ ওয়্যার টু স্টাডি মাস। ইউ ওয়্যার টু স্টাডি মাস। তারপর দেখেন, এখানে আপনি নেগেটিভও করতে পারেন, ওই একই নিয়মে ইন্টারোগেটিভ করতে পারেন। এটা আর দেওয়া হয়নি, যেহেতু এখানে একই নিয়মগুলো দেওয়া আছে, এগুলো নিজে নিজে করা যাবে। এরপরে আমরা একটা দেখবো, ইউজ অফ বি সাপোজ টু। তো দেখেন এই বি সাপোজ টুতে যাওয়ার আগে আমরা এখানে একটু প্রেজেন্টেশন ধরনের বা এগুলো একটু পড়ি, আমাদের রিডিং প্যাসেজ বা আমার রিডিং স্কিলটা একটু এক্সারসাইজ করার জন্য। এখানে একটা আমি দিয়েছি, দেখেন প্যারাগ্রাফ দিয়েছি, আ পিকনিক আই এনজয়েড, এটা একটু পড়তে হবে, একটু পড়েন তো। লাস্ট উইন্টার, এটা একটু বাংলা সহ আমরা পড়বো, হ্যাঁ, তাহলে আমাদের প্যাসেজ রিডিং এর আমাদের যে ইয়েটা, সেটা একটু যাচাই করা হবে। লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু, Uh, no, last winter, আই ওয়েন্ট অন। I went on a picnic which was full of enjoyment. তাহলে এর বাংলাটা কি দাঁড়ায়, গত শীতে। লাস্ট উইন্টার মিন্স হচ্ছিল লাস্ট শীতকালে হুম। আমি গিয়েছিলাম হুম। একটা ভ্রমণে, আহ পিকনিকে, হ্যাঁ, যেটা একটা ছিল খুব পিকনিকে আমি আনন্দে গিয়েছিলাম, ভরপুর, হুইচ ওয়াজ ফুল which অফ was এনজয়মেন্ট। enjoyment। হুম। এটার অর্থটা কি হবে এটা ছিল খুব স্যার? আনন্দে যে ভরপুর, বা কি এটা খুব আনন্দিত, আনন্দে পরিপূর্ণ ছিল। পরিপূর্ণ ছিল, হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর দেখেন এই যে বাংলা Full পড়ছেন of- না, এই ইংলিশ দেখে দেখে বাংলা পড়তে হবে, আবার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, তবে কিন্তু আমাদের বেশি কাজ হবে। আর আমরা শুধু যদি এই ইংলিশ পড়ে চলে যাই, বাংলাটা না বুঝি, অনেক সময় বাংলা আমরা বুঝতে পারি কিন্তু বলতে পারি না ঠিক বাংলাটা কি হবে। এই জন্য কিন্তু আমাদের এই প্যাসেজ রিডিং। হুম। উই ওয়েন্ট টু দা, জি স্যার। We went to the national park, আমরা গিয়েছিলাম ন্যাশনাল পার্ক। Some of my classmates arranged the picnic. হুম, আমার কিছু ক্লাসমেট হুম, এটির আয়োজন করেছিল। করেছিল। We were 15 in number. হুম। সংখ্যায় আমরা 15 জন ছিলাম। 15 জন ছিলাম, ইয়েস, হ্যাঁ, ওই। We hired a microbus earlier. হুম। আমরা একটা খুব দ্রুত সময়ে একটা মাইক্রোবাস ভাড়া ভাড়া করেছিলাম। করেছিলাম। সরি হুম। স্যার। হুম। হুম। হুম, হুম, হুম। উইদিন। Within half an hour, হুম। we got out of the city. হুম। Within half an hour, হুম। আহ, আধা ঘন্টার মধ্যেই আমরা শহরের বাইরে গিয়েছিলাম। থ্যাংক ইউ। উই ওয়্যার। We were all singing inside the micro. হুম। মাইক্রোবাসের মধ্যে আমরা গান করছিলাম, থ্যাংক ইউ। তারপরে অ্যাট গান লাস্ট। করতেছিলাম। হুম। At last, অবশেষে, at last at about 10 a.m. we reached the Grand Sport. Grand Sport এ
আমরা প্রায় 10টার দিকে পৌঁছালাম। হ্যাঁ, মানে নির্ধারিত যে আমরা জায়গাটা সেই জায়গায় আমরা 10টার দিকে পৌঁছালাম। দেখেন এখানে আমরা টেন্সটাও আইডেন্টিফাই করবো। আমরা প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে কিন্তু অনেক কিছু শেখার থাকে, কিন্তু আমরা এটা খেয়াল করে দেখি না। এই যে বাক্যটা দেখেন, উই অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, অবশেষে 10টার সময়, সকাল 10টায়, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, আমরা পৌঁছালাম। কোন টেন্স এটা? পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, ফার্স্ট পাস্ট ইন্ডিকেশন। ইনডেফিনিট। তার আগের বাক্যটা যদি দেখি, উই ওয়ার all singing inside the micro. We were, yes, past, এই টেন্সটা কিন্তু আমাদের সব সময় একটু ভালো করে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। তারপরে আফটার রিচিং, আফটার রিচিং উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট। হুম, পৌঁছানোর পরে আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করলাম। শেষ করলাম, হ্যাঁ। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, অর্থাৎ হুম, আমরা কোনো রান্না খাবার নিলাম না। হুম। না, এটা হচ্ছে উই ডিড নট টেক, আমরা নিয়েছিলাম না বা আমরা নেয়নি, এনি কুক, কোনো রাঁধুনি, উইথ আস, আমাদের ও সাথে কোনো সরি। রান্নাকারীকে বা কোনো রাঁধুনিকে আমরা নেয়নি। টু অফ আওয়ার ক্লাসমেটস, আমাদের দুইজন বন্ধু, রানা অ্যান্ড কামাল, রানা এবং কামাল, টুক দা চার্জ অফ কুকিং, অর্থাৎ ওই রাঁধুনি নিলে যে চার্জ দিতে হয়, এইটা ওই দুই বন্ধু নিয়েছিল, বিনিময়ে ওরা রান্না করে দিয়েছিল। এখান থেকে পড়েন, সোহেল অ্যান্ড আই ডাক, সোহেল এন্ড ডাগ এ স্মল হোল, হোল টু মেক এ টেম্পোরারি কুকার, অর্থাৎ আমরা টেম্পোরারি রান্না করার জন্য হুম, আমি আর সোহেল একটা ছোট গর্ত গর্ত খুঁড়েছিলাম। হ্যাঁ, একটা গর্ত, হোল মানে হচ্ছে গর্ত, করেছিলাম। অর্থাৎ চুলা তৈরি করেছিলাম। জি স্যার। উই অল স্টার্টেড, উই অল স্টার্টেড হেল্পিং, রানা এন্ড কামাল। আমরা সবাই রানা এবং কামালকে সহায়তা করেছিলাম ইয়েস, করেছিলাম, করতেছিলাম। মানে করা শুরু করেছিলাম। হ্যাঁ, আমরা যখনই চুলাটা খনন করা হয়ে গেল, তখন আমরা সব বন্ধুরা কাজে হাত লাগালাম, রানা এবং কামালকে সাহায্য করা শুরু করলাম। সাম অফ জি আওয়ার স্যার। ফ্রেন্ডস সাম অফ আওয়ার ফ্রেন্ডস ফিস্ট, ফিস্ট ফিস্ট ওয়াটার ওয়াটার ফ্রম ফ্রম নিয়ার বাই নিয়ারবাই সোর্সেস, সোর্সেস। আমার ফিস্ট কিছু মানে কি বন্ধু করেছে স্যার? নিকটবর্তী, ফিস্ট অর্থ এখানে পানি আনা, হ্যাঁ, তারা আমাদের কিছু বন্ধুরা ফিস্ট মানে নিয়ে এসেছিল, ওয়াটার ফ্রম দা নিয়ার বাই সোর্সেস, আমাদের নিকটবর্তী যে পানির উৎস ছিল সেখান থেকে আমার কিছু বন্ধুরা পানি আনলো। আদার্স হেল্প জি টু স্যার। প্রিপেয়ার, Others helped to prepare onion, garlic and other spices. অন্যরা আমাদেরকে আহ পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলার কাজে সহযোগিতা করলো। At about 1:30 p.m. the dish was ready. 1:30 p.m. 1:30 means 1:30 না স্যার? ইয়েস ইয়েস, 1:30, হ্যাঁ, 1:30-এর মধ্যে আমাদের খাওয়া রেডি হয়ে গেল। হয়েছিল। দ্য ডিশ ওয়াজ Everyone, রেডি, এখানে দ্য ডিশ ওয়াজ রেডি মানে খাবার প্রস্তুত হয়েছিল, করা হয়েছিল। এভরিওয়ান ফেল্ট, everyone felt quite hungry. প্রত্যেকেই ক্ষুধার্ত, নীরবে ক্ষুধার্ত অনুভব করছিল। ইয়েস, So I started serving the prepared food. সুতরাং আমি খাওয়া দেওয়া শুরু করলাম। There were পোলাও, রোস্ট, বিফ, সালাদ এটসেট্রা। ওখানে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস এবং সালাদ। We finished our feast and retired to rest for about half an hour. আধা ঘন্টার মধ্যেই আমরা আমাদের খাওয়ার আয়োজন শেষ করলাম। One of our friends recited a great poem of জীবন আনন্দ দাশ। আমার এক বন্ধু ও জীবন আনন্দ দাশের একটি কবিতা আবৃত্তি করলো। রিফন presented a joke on a voracious eater. ভোরাসিয়াস ইটার অর্থ মানে চরম খাদক, যে খুব খেতে পারে এমন আচ্ছা, একজন ব্যক্তিকে ভোরাসিয়াস ইটার বলা হয়। তো বলছে রিপন প্রেজেন্টেড আ জোক, রিপন একটা কৌতুক বলেছিল, কৌতুক করেছিল অন মানে উপর, ভোরাসিয়াস ইটার একজন খুব বিখ্যাত খাদককে নিয়ে রিপন একটা কৌতুক করেছিল। ওই যে রেস্ট নিচ্ছিলাম ওই সময়টার ভিতরে। সুমন, who is a good singer, presented two songs of নজরুল। অর্থাৎ সুমন নজরুলের একটা ভালো গান
গিয়েছিল। গিয়েছিল, হ্যাঁ। উই স্টার্টেড ফর হোম এট 5 p.m. আফটার টেকিং আওয়ার টি। হুম। আমরা চা পান করার পরে পাঁচটা পাঁচটার দিকে আমরা রওনা শুরু করলাম। হুম, বাড়ির উদ্দেশ্যে উই যাত্রা এনজয় করেছিলাম। তারপরে ওই উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট এন্ড ইট ইজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি। এটা ছিল, এই পিকনিকটা ছিল এনজয়েবল, এবং আমরা আমাদের জন্য স্মরণীয়, এবং হ্যাঁ। উই একটা এনজয়েড, স্মরণীয় দিন হিসেবে ছিল। ইয়েস, উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের টেন্সটা ফলো করতে হবে, যে উই এনজয়েড। যদি বলতাম উই এনজয়, তাহলে বাংলাটা হলো আমরা উপভোগ করি। আর যখন বললাম উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম। কি করেছিলাম? দা পিকনিক, ওই পিকনিকটাকে আমরা খুব উপভোগ করেছিলাম, মোস্ট মানে খুব বেশি। অ্যান্ড ইট ইজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি, এবং এটা ছিল আমার জন্য সত্যিই একটা স্মরণীয় দিন। মেমোরেবল ডে মানে হচ্ছে স্মরণীয় দিন, মেমোরি থেকে এসেছে মেমোরেবল। এখানে পার্টস অফ স্পিচ গুলো খেয়াল করতে, মেমোরেবল কোন পার্টস অফ স্পিচ, ডে কোন পার্টস অফ স্পিচ, ফর, মি, প্রত্যেকটার কিন্তু আমরা পার্টস অফ স্পিচ খুঁজে বের করব। দেখেন এই যে একটা পড়লেন কত সুন্দরভাবে, এইটা কিন্তু অনেকে পড়তে পারে না। অর্থাৎ আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে চারটা স্কিল ডেভেলপ করব। একটা হচ্ছে রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল, অ্যান্ড স্পিকিং স্কিল। তো আমরা কিন্তু অনেকে লিখতে পারি, কম বেশি ভুল হোক যাই হোক লিখতে পারি, আমরা শুনতেও পারি, শুনে তো মোটামুটি বোঝা যায় যাই হোক, কিন্তু আমরা এই যে প্যাসেজ রিড আউট করা বা আমরা ইংরেজি বলতে পারি না। আমরা বেশি সমস্যা হচ্ছে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। তো কথা বলতে গেলে কিন্তু আমাদের এইভাবে টেন্স, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করে তারপরে কথা বলতে হবে। আপনি যদি ইংরেজদের দেশে জন্ম নিতেন, আপনি বাংলা পারতেন না। আপনি যেহেতু বাঙালি দেশে জন্ম নিয়েছেন, আমরা ইংরেজি পারি না। ইটস সিম্পল। তো আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে গ্রামার জেনে তারপরে ওই জায়গাটাতে আমাদেরকে যেতে হবে। এই টেন্স, সেন্টেন্স, দেখেন এখানে কেবল মোডাল পড়ালাম, সেমি মোডাল পড়াচ্ছি, তাই না? এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, এগুলো বুঝতে হবে। যেমন এখানে রয়েছে একটা ডায়লগ রয়েছে, রাজু বলছে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? তাহলে এর ইংলিশটা কি হবে? এটা আমাকে এখানে রাজু লিখে একটু লিখতে হবে, বা মনে মনে আপনাকে একটু বলতে হবে। মিনা বলছে, রাজু এবং মিনার ভিতরে একটা ডায়লগ। মিনা বলছে, হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। রাজু বলছে, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? মিনা বলছে, না, আমরা বাসে যাইনি, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম, সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। রাজু বলছে, পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? মিনা বলছে, আমরা পোলাও, রোস্ট এবং বিরিয়ানি রান্না করেছিলাম, এছাড়া কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। দেখেন এখানেও কিন্তু রয়েছে এই যে উই এট পোলাও বিরিয়ানি, এই যে দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, বিফ, সালাদ, দেখেছেন? অর্থাৎ এটার সঙ্গে কিন্তু এটার মিল রয়েছে। তারপর কি বলছে দেখেন, রাজু, কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলে? মিনা বলছে, আমার এক ভাই কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করেছিল এবং আমি একটি গান গেয়েছিলাম। দেখছেন? তাহলে এইগুলা কিন্তু আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। এগুলো আপনি একটু মোবাইলে রেকর্ডিং অপশনটা অন করে এগুলো করতে হবে, করে আমাকে একটু পাঠাবেন যখন নির্দিষ্ট সময় বা ফ্রি সময়ে। এগুলো প্র্যাকটিস করলে এটা হচ্ছে সব থেকে ভালো উপায়। একটা প্যাসেজ আপনাকে দেখাই দিলাম, এই প্যাসেজের আদলে এখানে দেখেন এই জায়গায় যে বাক্যগুলো ছিল সেই বাক্যগুলোই কিন্তু এখানে, এই যে বলছে আমার এক ভাই কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করেছিল, এখানেও দেখেন এই ধরনের একটা সেন্টেন্স আছে। এই যে কাজী নজরুল ইসলাম, কি বলা হচ্ছে? সুমন, হু ইজ আ গুড সিঙ্গার, সুমন যে কিনা একজন ভালো গায়ক, গুড সিঙ্গার অর্থ ভালো গায়ক, প্রেজেন্টেড টু সংস অফ কাজী নজরুল ইসলাম। প্রেজেন্টেড, দেখেন উপস্থাপনা করেছিল বা সে গান গেয়েছিল। এখানে প্রেজেন্টেড মানে কিন্তু গান গাওয়া, উপস্থাপনা করা অর্থ গান গাওয়া। তো আমাদের দলে আমার এক বন্ধু ছিল সুমন, ভালো গান গাইতে পারতো। সে কাজী নজরুল ইসলামের দুইটা নজরুল গীতি সে আমাদেরকে গেয়ে শুনিয়েছিল। উই স্টার্টেড, দেখেন উই স্টার্টেড, আমরা যাত্রা করেছিলাম, শুরু করেছিলাম, ফর হোম, বাড়ির উদ্দেশ্যে বা বাড়ির জন্য, ফর মানে জন্য, এট 5 p.m. আফটার টেকিং আওয়ার টি, আমরা ওখানে একটু চাও খেয়েছিলাম। যখন 5টা বাজে ঠিক তখনই আমাদের মাইক্রোবাসটা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ইজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি। এটা সত্যি খুব একটা আনন্দিত, আনন্দ ঘন পরিবেশ এবং এনজয়েবল। হুম, এনজয়েড, আমরা খুব উপভোগ করেছিলাম এবং এটা সত্যি আমাদের জন্য খুব স্মরণীয় একটা দিন ছিল।
তো এখান থেকে এই যে প্যাসেজটা পড়লাম এর আলোকে এই ডায়লগটা একটু করার চেষ্টা করবেন, এগুলো করতে হবে। পরে দেখেন আরো একটা এখানে রেখেছি হোমওয়ার্ক হিসাবে, এই বাক্যগুলো যখন ট্রান্সলেট করা শিখে যাবেন, আমরা সারাদিনে, আপনি চাচ্ছেন যে স্যার আমি যেন দ্রুত ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, তাই না? তো কথা বলতে গেলে এই সিস্টেমটা, দিস সিস্টেম ইজ দ্য বেস্ট সিস্টেম, দিস সিস্টেম ইজ দ্য বেস্ট সিস্টেম, অর্থাৎ আপনি সারাদিন যা যা করেন এইগুলা যদি আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, একেবারে যা আপনার করা হয়, আপনি অফিসে গিয়ে যে যে কাজ করেন, আপনি বাসা থেকে রওনা হয়েছেন, ট্রেনের ভিতরে আপনার এক কলিগের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে যে যে কথাগুলো বাংলাতে বলেন, বা আপনার মনে যে শব্দগুলো, যে সেন্টেন্স গুলো বাংলায় আসে, ওইগুলো আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারলেই তো আমাদের ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেল। তো এখানে আমাদের এই প্যাসেজ গুলো, এইগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হবে, প্যাসেজ গুলো করার চেষ্টা করতে হবে। আমার নাম রাজু, দেখেন এগুলা কিন্তু আমরা চেষ্টা করব, আমরা পারি আর না পারি, এগুলো খুবই ইজি সিম্পল। আমার নাম রাজু কি হবে, মাই নেম ইজ রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, তাহলে আই ওয়েক আপ এভরি মর্নিং অ্যান্ড গো টু স্কুল। স্কুলে গিয়া আমি অনেক কিছু শিখি, অ্যাট স্কুল অথবা গোয়িং টু স্কুল জিরান দিয়েও করা যায়। তো অ্যাট স্কুল, স্কুলে গিয়া বা স্কুলেতে, আই লার্ন মেনি থিংস, আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা আমাদের সব সময় সাহায্য করেন, কি হবে, আমাদের শিক্ষকরা সাবজেক্ট, আওয়ার টিচার্স, তারপর কি হবে, সব সময় আমাদের সাহায্য করেন, সব সময় ইংরেজি কি, অলওয়েজ, আওয়ার টিচার্স অলওয়েজ সাহায্য করে আমাদের, হেল্প আস, হেল্প মানে সাহায্য করা, আস মানে আমাদের। তারপর কি, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়, মেনি রুলস আর ফলোড, দেখেন একটা প্যাসিভ মুড ব্যবহার করা হয়েছে, মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম অনুসরণ করা হয়, কি জন্য, টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, ভবিষ্যতে ইংরেজি কি, ইন ফিউচার। আমি একজন ডাক্তার হতে চাই, আমি ইংরেজি আই, এরপরে ভার্ব বসাতে হবে ওয়ান্ট। ডাক্তার হতে চাই, এই যে হতে, যেতে, খেতে, এগুলোকে কি বলে, কেবল বলেছি ইনফিনিটিভ বলে। তো ইন ফিউচার আই ওয়ান্ট, আমি চাই কি, টু বিকাম হতে আর ডক্টর। দেখেছেন কত সহজ এই বাক্যটা, দেখেন ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, তাহলে ভবিষ্যতে ইংরেজি কি হবে, ইন ফিউচার। ভবিষ্যতে ইংরেজি কি হবে, ইন ফিউচার। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, আই মানে হচ্ছে আমি, তারপর কি হবে, অন্ট, অন্ট মানে চাওয়া, কি চাই, টু বিকাম, এই হতে, হওয়া ইংরেজি হচ্ছে বি, বা বিকাম মানে হওয়া, আর হতে এই যে তয়কারে রয়েছে, ইনফিনিটিভ রয়েছে, অসমাপিকা। আমি যদি এইটুক বলি যে আমি একজন ডাক্তার হতে, পরবর্তীতে দেখবেন আরো একটু শোনার ইচ্ছা জাগে, আমি একজন ডাক্তার হতে, আমি একজন ডাক্তার হতে চাই, আমি ভাত খেতে, এইটুক বললে আপনি বলবেন স্যার ভাত খেতে কি, আরো একটু বলেন। আমি বলবো আমি ভাত খেতে চাই, আমি সেখানে যেতে, এইটুক বলে থেমে গেলাম। তখন পরবর্তীতে আরো কিছু শোনার ইচ্ছা জাগে না? এই যে যেখানে ইচ্ছা থেকে যায়, বাক্যটা সম্পূর্ণ হয় না, তাকে বলা হচ্ছে ইনফিনিটিভ বা অসমাপিকা। এই যে ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে, এই হতে, যেতে, খেতে, দেখতে, শুইতে, উঠতে, বসতে, এইগুলা থাকলে ভার্বের আগে টু যোগ করতে হবে। এই দেখেন এখানে বিকামের আগে টু যোগ করেছি, আই ওয়ান্ট টু বিকাম, আমি হতে চাই, কি চাই, আর ডক্টর। আই ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম আর ডক্টর, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, ভবিষ্যতে কি হতে চাই, আমি একজন ডাক্তার হতে চাই। এক্সপ্লানেশন দেখেন কি বলা হচ্ছে, এখানে প্যাসিভ ভয়েসের ব্যবহার করেছি কোন কোন জায়গায়, খুব ভালোভাবে এই শীট গুলাতে, মানে এত সুন্দর করে সাজানো হয়েছে, আপনি নিজে নিজেই পড়ে বুঝতে পারবেন। এখানে কি বলা হচ্ছে, একটা প্যাসিভ মুড, দেখেন মেনি রুলস আর ফলোড, মেনি রুলস আর ফলোড, প্যাসিভ কনস্ট্রাকশন টু এমফাসাইজ দ্য অ্যাকশন রাদার দ্যান দ্য ওয়ার্ড ডুয়ার, অর্থাৎ যে করে, তার থেকে কিন্তু এখানে কর্তার থেকে কর্মের প্রাধান্যটা বেশি থাকে। আমি ভাত খাই, আই ইট রাইস, আর এইটাকে প্যাসিভ মুডে করবেন কিভাবে, ভাত আমার দ্বারা খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। দেখেছেন, তাহলে এই বাক্যগুলো আমরা যদি সঠিকভাবে করতে চাই, আমাদের প্যাসিভের ব্যবহার জানতে হবে, ইনফিনিটিভের ব্যবহার জানতে হবে। গ্রামারের রুলস না জেনে কথা বলা যায় না। অনেকে আমরা বলি যে দেখেন এই যে আপনি ধৈর্য ধরে বলছেন স্যার আমি যতদিন বা আমি যেন দ্রুত শিখতে পারি, তার গ্রামারের রুলস গুলো আপনি শিখান, বা এগুলো শিখলে তারপরে কথা বলা যাবে। হঠাৎ করে একদিনে কথা বলা যায় না, আমরা একদিনে হাঁটা শিখতে পারিনি, একদিনে বাইসাইকেল, একদিনে মোটরসাইকেল চালানো শেখা যায় না। একটা ল্যাঙ্গুয়েজ শেখাও তাই, দেখবেন যারা চাইনিজ ভাষা শেখে,
আমাদের বাংলাদেশি যারা জাপানিজ ভাষা শেখে, রুশ ভাষা শেখে, একদিনে কি ভাষা শেখা যায়? যায় না। তো এটা প্র্যাকটিস করতে হবে। দেখেন এখানে আরো একটা প্যাসেজ দিয়েছি, এটা আমরা একটু প্র্যাকটিস করি। আমরা প্রতিদিন স্কুলে যাই, কি হবে? আমরা প্রতিদিন স্কুলে যাই, উই গো টু স্কুল go to school daily. ডেইলি বা এভরিডে। হ্যাঁ, ডেইলি দিলেও হবে, এভরিডে। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি, কি হবে? পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। হ্যাঁ, তাহলে পড়াশোনা করার পাশাপাশি দেখেন অ্যালং উইথ স্টাডিং, এইটা আগে দিতে হবে। রিসাইডিং ডিসাইডিং স্টাডি, বা এইভাবে দিব, দেখেন রিসাইডিং অ্যালং উইথ স্টাডিং, পড়াশোনা করার পাশাপাশি। কি বললাম? অ্যালং উইথ স্টাডিং, এইটুকুর অর্থ হচ্ছে পড়াশোনা করার পাশাপাশি। আমরা কি করি? পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি। অ্যালং উইথ স্টাডিং, পড়াশোনার পাশাপাশি উই অলসো প্লে গেমস, আমরা খেলাধুলাও করি। হুম। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। সাবজেক্ট কি? শিক্ষকরা। ইংরেজি কি হবে? দা টিচার্স বা টিচার্স গাইড আস, শিক্ষকরা আমাদের চালিত করেন। কিভাবে চালিত করেন? ইন রাইট ডিরেকশন, অর্থাৎ সঠিক পথে। ইন রাইট ডিরেকশন অর্থ হচ্ছে সঠিক পথে। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। দেখেন এখানে কারা মেনে চলে? এখানে কোনো কর্তা কি আছে? নিয়ম মেনে চলা হয়। কারা মেনে চলে? এমন কিন্তু কোনো ডিরেক্ট কোন সাবজেক্ট কিন্তু এখানে লেখা নেই। আমি ভাত খাই, আই ইট রাইস, এই বাক্যটা যখন আমি একটু ঘুরিয়ে বলবো, রাইস ইজ ইটেন বাই মি, কি হবে? ভাত আমার দ্বারা খাওয়া হয়। মনে রাখবেন, যেখানে সাবজেক্ট ডিরেক্ট উপস্থিত না থাকে, অবজেক্টকে মেইন রেখে কাজগুলো করা হয়, প্যাসিভ মুডে করতে হবে। সাবজেক্ট যখন সরাসরি ফিল্ডে উপস্থিত না থাকবে বা থাকলেও তার কার্যকারিতা থাকবে না। ভাত আমার দ্বারা খাওয়া হয়। আর অ্যাক্টিভে কি বলেছিলাম? আমি ভাত খাই। দেখেছেন, অ্যাক্টিভ প্যাসিভ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আগামী ক্লাসে প্যাসিভের উপরে একটা লম্বা ক্লাস নিব। অর্থাৎ প্যাসিভ ভয়েসটা না জানলে দেখবেন সাইনবোর্ডে লেখা থাকে এই জমিটি বিক্রয় করা হইবে, এই জমিটি বিক্রয় করা হইবে, ঢাকা শহরে লেখা থাকে এই ফ্ল্যাটটি বিক্রয় করা হইবে, থাকে না? তো এই বাক্যগুলো আমরা জি স্যার। কিভাবে করব? কোনো মালিকের নাম ওখানে দেওয়া নেই যে করিম সাহেব, রহিম সাহেব, বা এইটা অন্য কেউ বিক্রি করবে, হ্যাঁ, এরকম কারো নাম যেখানে থাকে না, সেখানে কিন্তু আমরা প্যাসিভ মুডে এটা করতে হয়। এই বাজারে মাছ বিক্রি করা হয়, এখানে কে করে, কারা করে, তাদের কোনো উপস্থিতি নেই। তাই বলছে যে আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। কারা নিয়ম মেনে চলে? ছাত্রছাত্রীরা, তাদের নাম তো এখানে নাই। তো বলা হচ্ছে রুলস আর অলওয়েজ ফলোড, রুলস আর অলওয়েজ ফলোড, সর্বদা নিয়ম মেনে চলা হয়। কোথায়? ইন আওয়ার স্কুল। দেখেছেন তাহলে কত সহজে করে ফেললাম যে আমাদের স্কুলে সর্বদা নিয়ম মেনে চলা হয়। আমাদের স্কুলে সর্বদা কি করা হয়? নিয়ম মেনে চলা হয়। তাই এর বাক্যটা কি হবে? নিয়ম মেনে চলা হয়, রুলস আর অলওয়েজ ফলোড। ফলোড মানে অনুসরণ করা হয়, মেনে চলা হয়। কোথায়? ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। দেখেছেন? তাহলে কি বলা হচ্ছে? নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। কাদেরকে দেওয়া হয়? কারা দেয়? কর্তা কি উপস্থিত আছে? নেই। তাহলে এখানে আমরা এই অবজেক্টটাকে প্রথমে রেখে বাক্যটা করব। ইফ রুলস আর ইফ রুলস আর ব্রোকেন, ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়, পানিশমেন্টস আর গিভেন। দেখেন ভয়েস চেঞ্জ করতে গেলে ওই কনজুগেশন অফ ভার্বের ভি3, আপনাকে শীটটা দিয়েছিলাম, কনজুগেশন অফ ভার্ব, ওই যে ডু, ডিড, ডান, জি স্যার। ইটেড, ইটেন, গো, এন্ড, গন, রাইট, রোট, রিটেন, তাই না? এই ভার্ব ফর্ম গুলো জি কিন্তু স্যার। একটু মুখস্থ করতে হবে যখন অবসর সময়ে। এখানে ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আপনি অবশ্যই সময় দেন, আমি জানি ছুটির দিনগুলোতে আরো বেশি সময় দিবেন। আমার এই নির্দেশিত পদগুলো একটু ফলো করবেন। ওই যে কেবল দেখাচ্ছিলাম, এখানে আবার যাব, সেমি মডাল অক্সিলারি ভার্ব। আমাকে প্রত্যহ রান্না করতে হয়, রুমাকে প্রত্যহ অফিসে যেতে হয়, আমাকে প্রত্যহ রান্না করতে হয় না, এগুলো আপনি ওই মডাল সেমি মডাল ব্যবহার না করে করতে পারবেন না। তো কথা বলতে গেলে ওই রুলগুলো আমাদের লাগবে। সঙ্গে সঙ্গে এই যে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়, পানিশমেন্টস আর গিভেন। দেখেন প্যাসিভ মুডে এই যে আর গিভেন, সাজা দেওয়া হয়। কেন দেওয়া হয়? ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়। ইট ইজ হোপড দ্যাট এভরিওয়ান উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন ইন দ্য ফিউচার, এটা আশা করা হয় যে ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে। তারপর কি? ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। কারা উন্নত করবে? কি ভালো কাজ? এগুলা কি লেখা আছে? অর্থাৎ অবজেক্ট প্রধান এখানে, প্যাসিভ মুড। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, যেখানে কর্তা স্বয়ং নিজে কাজটি করে। যদি বলা হয় সুমন ফুটবল খেলে, এখানে খেলা কাজটা ডিরেক্ট কে করে? সুমন।
আর যদি বলা হয় ফুটবল সুমনের দ্বারা খেলা হয়, ফুটবল সুমনের দ্বারা খেলা হয়, এখানে কিন্তু সাবজেক্ট সরাসরি কাজের দায়িত্বটা নিতে পারছে না। ফুটবল খেলা হয় কার দ্বারা? সুমনের দ্বারা। ওই সাবজেক্ট একটু দূরে চলে গেল, ওর কর্তৃত্বটা বেশি থাকলো না, এটা হচ্ছে প্যাসিভ মুড হয়ে গেল। অর্থাৎ কর্ম যখন প্রাধান্য পাবে তখন তাকে প্যাসিভ ভয়েস বলবে। এটার বাংলাটা হচ্ছে কর্মপ্রধান, অর্থাৎ কর্তৃবাচ্য অ্যাক্টিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্মবাচ্য। কর্ম যেখানে প্রাধান্য পাবে তাকে বলা হবে কর্মবাচ্য। কর্মবাচ্য। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব থ্রু গুড ডিডস, অর্থাৎ ভালো কাজের মধ্য দিয়া কি সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, সমাজকে উন্নত করা সম্ভব। এই দেখেন মডাল ভার্বের প্যাসিভ মুড ক্যান, আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি, কি হবে? আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। যদি বলা হয় ভাত আমার দ্বারা খাওয়া হতে পারে, তখন কি হবে? ক্যান থাকলে ক্যান বি বসে যাবে। রাইস ক্যান বি ইটেন বাই মি, রাইস ক্যান বি ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হতে পারে। তো এই যে নিয়মগুলা দেখাচ্ছি দেখেন, ভয়েস এখানে রয়েছে, দেখেন প্যাসিভ মুডে রয়েছে, এই যে রুলস আর অলওয়েজ ফলোড, তারপরে পানিশমেন্টস আর গিভেন, দেখেছেন সাজা দেওয়া হয়। ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা। এখানে আপনি যে জায়গায় বুঝবেন না প্রত্যেকটা জায়গার ব্যাখ্যা দেওয়া আছে। এই যে টেন্স আছে, এই যে প্যাসেজটার ভিতরে কোনটা কোন টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স, দেখেন উই গো টু স্কুল এভরি মর্নিং, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, এখানে টেন্সও উল্লেখ করে দিয়েছি যে আপনি টেন্সটা যেন সহজে ধরতে পারেন। রুলস আর অলওয়েজ ফলোড, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের একটা প্যাসিভ মুড। এভরিওয়ান উইল স্পিক, ফিউচার সিম্পল টেন্স, এভরিওয়ান উইল অর প্রত্যেকে কাজ করবে, ইন গুড প্রফেশন ভালো পেশায়, ইন ফিউচার ভবিষ্যতে। তাহলে এই যে ভালো, প্রত্যেকে ভালো পেশায় কাজ করবে, কোন টেন্স? ফিউচার সিম্পল টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, ইট ইজ হোপড দ্যাট এভরিওয়ান উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা রয়েছে, থ্রু গুড ডিডস সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, সোসাইটি ক্যান বি, এখানে মডাল ভার্বের একটা ব্যবহার ধরা যায়। তো এই যে দেখেন আরো একটা রয়েছে সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, এই যে মডাল ভার্বের শো পজিবিলিটি, একটা সম্ভাবনা দেখায়, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, সমাজকে উন্নত করা যেতে পারে। তো এখানে দেখেন আরো দিয়েছি অনেক প্যাসেজ আছে। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত, কি হবে? স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত, এখানে সাবজেক্ট কোনটি? স্কুলটি, তাহলে সাবজেক্ট কি? দা স্কুল। দা স্কুল এটা কি? অবস্থিত, ইংরেজি কি? লোকেটেড। এটা স্কুল তো নিজে নিজে অবস্থান করতে পারে না, তাই না? কেউ না কেউ অবস্থান করিয়ে দেয়, স্কুলটা তৈরি করা হয়। অর্থাৎ মনে রাখবেন, যেখানে সাবজেক্ট কাজ না করে অবজেক্ট ওই সাবজেক্টের জায়গায় এসে বসে যায়, ওগুলা কিন্তু আমরা কর্মবাচ্য বলি। সাবজেক্টের প্রাধান্য না পেয়ে অবজেক্টের প্রাধান্য পাবে। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত, তাহলে স্কুলটি তো গ্রামের এক কোণে কেউ না কেউ তৈরি করেছে, এই অবজেক্ট ওখানে ওখানে নিজে তৈরি হতে পারিনি, এই জন্য এগুলো প্যাসিভ মুডে করতে হবে। দ্য স্কুল ইজ লোকেটেড, স্কুলটি অবস্থিত ইন অন কর্নার অফ দ্য ভিলেজ, গ্রামের এক কোণে, এক কোণায় অবস্থিত। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা, এইগুলো আপনি প্র্যাকটিস করবেন একটু বাসায়। তো আমরা এখন এই মুহূর্তে এইটা একটু করি, নিচে আরো রয়েছে সেগুলো আপনার হোমওয়ার্ক থাকবে, এটা আমরা একটু করি। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, কি হবে? এই যে দেখেন আপনাকে শিখিয়েছিলাম দেয়ার এর ব্যবহার, ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার। যেমন আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, কোথাও কোনো জিনিস স্থিরভাবে আছে অথবা আছে নাই ছিল ছিল না, বাংলা বাক্যে যদি এমন থাকে দেয়ারের ব্যবহার করব। কিসের ব্যবহার করব বলেন? দেয়ার। দেয়ার ইজ, দেয়ার ইজ আ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি ছোট্ট বিদ্যালয় আছে। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দ্য স্কুল ইজ লোকেটেড ইন অন কর্নার অফ দ্য ভিলেজ। প্রতিদিন সকালে, তাহলে কি হবে? এভরি মর্নিং, ছাত্রছাত্রীরা স্কুলে যায়, স্টুডেন্টস গো টু স্কুল, ছাত্রছাত্রীরা যায় স্কুলে। মনে রাখবেন বাংলা বাক্য যেভাবে সাজাতে হয় ইংরেজি বাক্য একটু ব্যতিক্রম করে সাজাতে হয়। বাংলা বাক্যে থাকে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, ভার্বটা কিন্তু কোথায় চলে যায়? শেষে চলে যায়। আর যখন ইংরেজি বাক্য সাজাবো ভার্বটা কিন্তু সাবজেক্টের পরে আসে। যেমন এই যে বলা হচ্ছে ছাত্রছাত্রীরা স্কুলে যায়, কি হবে? ছাত্রছাত্রীরা
যায় স্কুলে, এইখানে আমরা দেখব ছাত্রছাত্রীরা স্কুলে যায়, এটা আমরা কিভাবে সাজাবো? অর্থাৎ প্রথমে আমরা সাবজেক্ট দিব ছাত্রছাত্রীরা, তারপরে দিব যায়, স্টুডেন্টস গো, কোথায় যায়? টু স্কুল, ছাত্রছাত্রীরা যায় স্কুলে। মেনি রুলস আর ফলোড এট দ্য স্কুল, স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। স্টুডেন্টস আর এনকারেজড, এই দেখেন কারা উৎসাহিত করে, সেই গ্রুপ বা সেই ব্যক্তির নাম নাই, এই জন্য স্টুডেন্টস আর এনকারেজড টু ফোকাস অন দেয়ার স্টাডিজ। সামটাইমস চিলড্রেন মে বি পানিশড ইফ দে ব্রেক দ্য রুলস, যদি কখনো ছেলেমেয়েরা নিয়ম ভঙ্গ করে তাহলে তাদেরকে সাজা দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। ইন দা ফিউচার স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড সো দ্যাট দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু সোসাইটি। কি বলা হচ্ছে? ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো কাজ করতে পারে সেজন্য তাদের প্রস্তুত করা হয়। কি করা হয়? তাদেরকে প্রস্তুত করা হয়। তো এই যে কথাগুলো বললাম এগুলো দেখবেন খুবই সহজ, একটু টেন্স সম্পর্কে ধারণা থাকলে, একটু মডাল সেমি মডাল প্যাসিভ ভয়েস, কথা বলতে গেলে কিন্তু আহামরি সব লাগে না। প্যাসেজ ন্যারেশন কি আমাদের কোনো কাজে লাগবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগবে? লাগবে না। অর্থাৎ আমরা মেইন যে বিষয়গুলো সেগুলাই কিন্তু আপনাকে পড়াচ্ছি, এইভাবেই আপনাকে পড়াবো। আর কয়েকটা ক্লাসের ভিতরেই দেখেন আপনি এই যে প্যাসেজগুলো যখন অ্যানালাইসিস করবেন আপনি নিজে নিজে এইগুলো পারবেন। এগুলো টেন্স আপনি শিখে গেছেন, এই মডাল সেমি মডাল যেহেতু দেখাচ্ছি, এগুলো জানলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, এটা তো আহামরি কোনো কঠিন না, এখানে তো কোনো রকেট সায়েন্স না যে আমরা পারবো না। তো দেখেন এই যে বাক্যগুলা পড়াচ্ছিলাম সেই জায়গাটাতে একটু ফিরে আসি, তারপর আমরা একটু প্রেজেন্টেশনটাও নিব। অর্থাৎ এই যে বি সাপোজ টু, এম ইউজ অফ বি সাপোজ টু, সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা অর্থাৎ ক্রিয়ার সঙ্গে র যুক্ত থাকলে সেই ধরনের বাক্যের ইংরেজি করার জন্য এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু ব্যবহার করা হয়। রহিমের আজ কলেজে যাওয়ার কথা, করিমের আজ ঢাকায় যাওয়ার কথা, রহিমের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা, আমার আজ বিকেল 4টার সময় ক্রিকেট খেলার কথা, আছে না? আপনি এখন বলছেন যে আজ আমার ছুটির দিন, আজ আমার অফিসের কলিগের মেয়ের বিয়ে, সেখানে আমার দাওয়াত খেতে যাওয়ার কথা। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? যেমন সাবজেক্ট প্লাস এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। দেখছেন এই যে ভার্বের বেস ফর্ম যদি বলতো ভার্বের ভি3 ফর্ম, তাহলে তো আপনাকে ভার্বের ভি3 ফর্ম অবশ্যই অবশ্যই মুখস্থ করা লাগবে। মুখস্থ না করলে কি হবে? রহিমের কলেজে যাওয়ার কথা, রহিম ইজ সাপোজ টু গো টু কলেজ। আমার ঢাকায় যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু ঢাকা, আই এম সাপোজ টু গো টু ঢাকা। আমার আজ নিউ ইয়র্কে যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু নিউ ইয়র্ক টুডে। করিমের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা, করিম ইজ সাপোজ টু গো টু ভিলেজ হোম টুডে। এখানে আপনি বাক্য তৈরি করতে পারবেন, 4টা বাক্য দিয়েছে, আপনি আরো বাড়াতে পারবেন যে আমার আজ তার সঙ্গে দেখা করার কথা, তাদের আজ মাছ ধরার কথা, তার আজ গান গাওয়ার কথা। কি এগুলো পারা যাবে না? অবশ্যই যাবে। জি স্যার। আপনি নিজে নিজে এখান থেকে বাক্য তৈরি করতে পারবেন, বাড়াতে পারবেন। একটা রুল শিখে ওই রুল থেকে যখন আমরা আরো অনেক বাক্য তৈরি করব তখনই কিন্তু আমাদের সার্থকতাটা আসবে। এইটা যখন নেগেটিভ করব তখন কি হবে? এইটা খুবই সহজ নেগেটিভ করা। ওই যে এম ইজ আর, ওর পরে শুধু নট বসাতে হবে। রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, এটা কি হবে? রহিম ইজ সাপোজ টু গো টু দ্য ইউনিভার্সিটি টুডে। আর রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, রহিম ইজ নট, ওই ইজের পরে শুধু নট বসাতে হবে। এখানে দেখেন ব্রেন ঘুরানোর, ব্রেন খাটানোর কোনো জায়গা নেই, আপনি নিজে নিজেই পারবেন। যখন নেগেটিভ হবে তখন ওই এম ইজ আর পরে নট বসাতে হবে। এই যে রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, রহিম ইজ নট সাপোজ টু গো টু দা ইউনিভার্সিটি টুডে। আমাদের আজ বই পড়ার কথা না, উই আর নট সাপোজ টু রিড বুকস টুডে। তোমার আজ ক্রিকেট খেলার কথা না, ইউ আর নট সাপোজ টু প্লে ক্রিকেট টুডে। দেখেছেন? তাহলে এই বাক্যগুলা আমরা নেগেটিভ করলাম কিভাবে? শুধু ওই এম ইজ আর এরপর আমরা নট বসিয়ে আমরা নেগেটিভ করতে পেরেছি। এইবার আপনি নিজে নিজে এখানে দেখেন, আর যখন এটা ইন্টারোগেটিভ করব তখন আমরা এটা কিভাবে করব? যখন আমরা কি করব? ইন্টারোগেটিভ করব, খুব সহজ। ওই অ্যাম ইজ আর ওইটাকে আমরা প্রথমে এনে বসিয়ে দিব, আর কিচ্ছু করা লাগবে না। রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা? তো আমরা এখানে পড়েছি রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা। রহিম
ইজ সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে। আর যখন ইন্টারোগেটিভ হবে তখন কি করবেন, ইজ রহিম সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে, তোমার কি আজ ক্রিকেট খেলার কথা, আর ইউ সাপোজ টু প্লে ক্রিকেট টুডে। তারপর কি আছে, আর উই সাপোজ টু রিড বুকস টুডে, আমাদের কি আজ বই পড়ার কথা। দেখছেন, তাহলে এখানে মনে রাখবেন এটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। এরপর দেখব পাস্ট ব্যবহার করে। আমরা এখন অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু আর সাপোজ টু দেখেছি না, পাস্ট টেন্সে মাত্র দুইটা বসে, কারণ পাস্ট টেন্সের ভার্বই তো দুইটা, ওয়াজ ওয়্যার। তো কখনো ওয়াজ সাপোজ টু বসবে, আবার কখনো ওয়্যার সাপোজ টু বসবে সাবজেক্ট অনুসারে। সাবজেক্টকে অতীতে কোনো কিছু করার কথা ছিল, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে র কথা বা র যুক্ত থাকলে সেই বাক্যের ইংরেজি করার জন্য ওয়াজ সাপোজ টু ব্যবহার করা হয়। যেমন রহিমের কলেজে আসার কথা ছিল, আপনি কলেজে গিয়েছেন, আপনার বন্ধু রহিম তার কলেজে আসার কথা, কিন্তু আপনি তাকে কলেজে দেখতে পাচ্ছেন না। আপনি আপনার এক বন্ধুকে বলছেন, দেখ আজকে রহিমের কলেজে আসার কথা ছিল কিন্তু আসেনি। কি হবে, রহিম না, রুমা, রুমার কলেজে আসার কথা ছিল, অর্থাৎ রুমা সাপোজ টু কাম টু কলেজ টুডে, রুমা ওয়াজ সাপোজ টু, এখানে ওয়াজ হবে, WAS, রুমা, হুম, তারপর তার এখানে সকাল 10টায় আসার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু কাম হেয়ার অ্যাট 10 AM। আমাদের লেখাটি উপভোগ করার কথা ছিল, উই ওয়ার সাপোজ টু এনজয় দ্য ম্যাচ, খেলাটি উপভোগ করা। তার কাছে আমার লেখার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু রাইট টু হার, আপনি লিখতে পারেননি, সময়টা চলে গেছে, সকালে লেখার কথা ছিল, আপনি বিকেলে গিয়ে বলছেন যে তার কাছে আজ তো আমার চিঠি লেখার কথা ছিল। আর এই বাক্যগুলো যখন নেগেটিভ করবেন, ওই একই নিয়ম, প্রেজেন্ট টেন্সে যেভাবে দেখিয়েছি এখানেও ঠিক তাই, অর্থাৎ ওই ওয়াজের পরে একটা নট বসাতে হবে, আর কোনো পরিবর্তন করা যাবে না। রুমার কলেজে আসার কথা ছিল, রুমা ওয়াজ সাপোজ টু গো টু, ওয়াজ সাপোজ টু কাম টু কলেজ। আর রুমার কলেজে আসার কথা ছিল না, রুমা ওয়াজ নট সাপোজ টু কাম টু কলেজ। তার এখানে সকাল 10টায় আসার কথা ছিল না, হি ওয়াজ নট সাপোজ টু কাম হেয়ার 10 AM। তার কাছে আমার লেখার কথা ছিল না, আই ওয়াজ নট সাপোজ টু রাইট টু হার, আই ওয়াজ নট সাপোজ টু রাইট টু হার। দেখছেন, তাহলে এই যে বাক্যগুলো আমরা তৈরি করেছি, এই বাক্যগুলো কিভাবে করলাম, খুবই সহজ। যখন করার কথা ছিল, যাওয়ার কথা ছিল ওয়াজ সাপোজ টু, আর যখন করার কথা ছিল না ওয়াজ নট সাপোজ টু, এখানে আর কোনো সমস্যা নেই। তারপর দেখবো আমরা এই একই ভাবে দেখেন এখানে ইন্টারোগেটিভও করা যায়, যেমন ওয়াজেন্ট বা ওয়ারেন্ট প্লাস সাবজেক্ট, ওয়াজেন্ট বা ওয়ারেন্ট প্লাস সাবজেক্ট প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন রুমার কি কলেজে আসার কথা ছিল না, নেগেটিভ ইন্টারোগেটিভ, ওয়াজেন্ট রুমা সাপোজ টু কাম টু কলেজ। দেখছেন, তার কি আমার কাছে আজ লেখার কথা ছিল না, ওয়াজেন্ট আই সাপোজ টু রাইট টু হার। অর্থাৎ এখানে ওই প্রথমে ওয়াজ বা ওয়ার, ওর সঙ্গে নট বসাবেন, তারপর সাবজেক্ট দিতে হবে, তারপর সাপোজ টু, তারপর ভার্বের বেস ফর্ম। এগুলো আপনি একবার দেখলে একটু পারবেন, এখানে অন্য তেমন কোনো সমস্যা নাই। পরবর্তীতে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এটার ক্লাস আমি নিয়েছিলাম, এই 23 চ্যাপ্টারটা আপনি নিজে নিজে একটু পড়বেন। তো এখন আমরা এইখান থেকে একটু দেখব কিভাবে আমরা প্রেজেন্টেশন দিতে পারি, বা এখানে কিছু রুল আমি রেখেছি, যে রুলগুলা থেকে আমরা স্পোকেন করার জন্য, স্পিকিং ইংলিশে আমাদের খুব বেশি প্রয়োজন হয়। এই যে দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে, এটাও বা ওটাও, এটার উপরে কি গতকাল কোনো ক্লাস নেওয়া হয়েছিল, গতদিন কয়েকদিন আগে একটা, এটা মনে হয় হয়নি। আচ্ছা, এই রুলগুলা এখানে দেখেন প্রায় 100-র উপরে রুল রয়েছে। এটা অন্য একটা শীট আপনাকে দিয়ে দিচ্ছি আমি ক্লাস শেষে। 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলা বলি বাংলায়, বা আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করতে হয়, যেগুলা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না বললেই আমরা পারি না, সেই কথাগুলো এখানে স্যার, আগে। যদি কিছু না মনে করেন এই ক্লাসটা মধ্যখান দিয়ে আমি বলবো নি যদি পারে, আসলে আমি আজকে একটু অসুস্থ তো, আচ্ছা, থ্যাংক ইউ, তাহলে আজকে ক্লাসটা পুরো মিউট করব। কন্টিনিউ করতে পারছি না, বুঝছেন? থ্যাংক ইউ, সরি। থ্যাংক ইউ। আচ্ছা, সমস্যা নেই আর তো। ওই আমি আর তো একটা মিস্টেক করে ফেলেছি, শুক্রবার দিন রাত বাংলা টেস্ট আমি 10টা দিয়েছিলাম। হ্যাঁ,
তো 10টা মিনিট হচ্ছে হংকং এর 12টায়, পরের হুম। দিন আবার আমার ডিউটি হচ্ছে 9টায় সকাল। আচ্ছা। এখন যদি এটাকে একটু 10টার পরিবর্তে আপনি 9টা নেন তাহলে আমার জন্য ভালো হয়। আচ্ছা, আমি একটু বলি, দেখেন ওই রাতে আমার তো একটু ক্লাস থাকে, তো আপনি 9টায় না নিয়ে বাংলাদেশ টাইম 6টায় এটাই করা যায় কিনা, বা দিনের বেলায় বাংলাদেশ টাইমে, এটা আমার জন্য একটু ভালো হয়। আর যদি আপনি আসলে আমি তো ওই মানে শিডিউল আপনি সাজানো বলেছেন আমার থাকে। মনে আছে, বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমি ওই দিন ওই হসপিটালে যাবো, তো আমাদের এট এ টাইম 2টা অ্যাপয়েন্টমেন্ট। হুম, হুম।